আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব বাংলা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাসের গল্প অনুসারে তৈরি সিনেমা চোখের বালি। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যায়। মুভি শুরু হয় কলকাতা জমিদার বাড়ির বিধবা মহিলা রাজলক্ষ্মীকে দেখিয়ে, যে কিনা তার একমাত্র ছেলে মহেন্দ্রের জন্য একজন শিক্ষিত সুন্দরী নারী বিনোদিনীর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু মহেন্দ্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ মহেন্দ্র মনে করে যে সেই সময় লেখাপড়া একটা মেয়েদের গুণ নয়, বরং অন্যায় হিসেবে ধরা হতো। ছেলের কাছ থেকে হতাশ হয়ে রাজলক্ষ্মী তার বোনের সমতুল্য বিধবা ননদ অন্নপূর্ণার ছেলে বিহারীর জন্য এ প্রস্তাব পাঠায়। বিহারী এবং মহেন্দ্র ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তারা একই সাথে ডাক্তারি পড়েছে। কিন্তু বিহারীর একটা বিষয় মোটেই ভালো লাগে না, মহেন্দ্র ফেলে দেওয়া জিনিসগুলো সবসময় কেন বিহারীর ভাগ্যে এসে পড়বে। সে যে প্রথম থেকে মহেন্দ্র যা ফেলে দিত সেগুলো কেনই বা বিহারীর গ্রহণ করতে হবে। বিহারীর বাবা বিহারী ছোট থাকতে মারা যায়, যার জন্য অন্নপূর্ণা এবং তার ছেলে বিহারী মহেন্দ্র বাড়িতেই থাকে। হয়তো এ কারণে মহেন্দ্র সকল প্রত্যাখ্যাত জিনিস বিহারীর কাছে আসে। এ সকল বিষয়গুলো বিহারীর মনে আঘাত করে। এ কারণে বিহারী বিনোদিনীর ছবি না দেখেই বিয়ের জন্য ফিরিয়ে দেয় প্রস্তাব। এরপরে বিনোদিনীর বিয়ে হয় তাদেরই দূরের কোনো এক আত্মীয়ের সাথে। কিন্তু বিনোদিনীর ভাগ্যও ভালো ছিল না, বিয়ের কিছুদিনের মাথায় সে বিধবা হয়ে যায়। এরপর বিহারীর জন্য আশালতা নামে এক মেয়ের বিয়ের প্রস্তাব আনা হয়। মহেন্দ্র বিহারীর জন্য তাদের সাথে যায় মেয়ে দেখতে, কিন্তু সেখানে আশালতাকে দেখে মহেন্দ্রর প্রচন্ড ভালো লেগে যায়। মহেন্দ্র আশালতাকে বিয়ের প্রস্তাব দেয়। বিহারী আশালতাকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাধ্য হয়ে সে সেখান থেকে সরে আসে। আর কিছু কারণে দুজনের মধ্যকার সম্পর্কে ফাটল ধরে। বিয়ের পর আশালতা আর মহেন্দ্রর বিবাহ জীবন ভালোই কাটতে লাগলো। বিহারী তার সকল কাজ বাদ দিয়ে আশালতার সাথে লেপ্টে থাকতো। আশালতাকে সে কোনো কাজকর্মে হাত লাগাতে দিত না। বিয়ে করে ছেলের এমন কাজ অনীহা রাজলক্ষ্মীর মোটেই পছন্দ হয় না। সে আশালতা ও মহেন্দ্রের উপর বিরক্ত হয়ে কিছুদিনের জন্য বাবার বাড়ি চলে আসে। সেখানে তার বিনোদিনীর সাথে সাক্ষাৎ হয়, যাকে কিনা তার ছেলের বউ বানাতে চেয়েছিল। বিনোদিনীকে সকল মনের কথাই বলে রাজলক্ষ্মী। তাদের বাড়ি থেকে একটি চিঠি আসে, যা বিনোদিনীর হাতে আসে, যা মহেন্দ্রকে জ্বালানোর জন্য লিখেছে। সে আশালতা এবং তাদের দাম্পত্য জীবনের সকল কিছু, আশালতার সকল গুণ সে চিঠিতে উল্লেখ করে, যা পড়ে বিনোদিনীর হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বিনোদিনী দেখতে চায় কে সে পুরুষ যে তাকে প্রত্যাখ্যান করেছে। আশালতা কি তার থেকেও সুন্দরী, নাকি তার নখের যোগ্য সে নয়? রাজলক্ষ্মীর এক কথাতে বিনোদিনী তার সাথে কলকাতা চলে আসে। কলকাতায় আসার পরের দিনই আশালতার সাথে দেখা হয়। লেখাপড়া না জানা আশালতাকে গলাতে বিনোদিনীর বেশি সময় লাগে না। তারা গল্প করতে করতে অনেক কিছু জানতে পারে। একদিন বিনোদিনী আশালতার ঘরে এসে পৌঁছায় এবং দেখতে পায় একটি ছবি, এবং আশালতার পেছনে এক পুরুষ, সেই মহেন্দ্র। বিনোদিনী ভাবতে থাকে আজকে এই ঘরে তার থাকার কথা ছিল, কিন্তু তার জায়গায় এক অশিক্ষিত আশালতা রয়েছে, এবং সদ্দোষ হলো সেই মহেন্দ্র, যে কিনা তাকে প্রত্যাখ্যান করে। আর যদি সে প্রত্যাখ্যান না করতো তাহলে সে আজ বিধবা হতো না। তার জায়গায় এত বড় বাড়িতে আশালতার ঠাঁই হতো না। বিনোদিনী দেখলো বইয়ের মধ্যে পোকা ধরেছে। সে আশালতাকে বলল, তোমার স্বামীকে বলো ন্যাপথলিন নিয়ে আসতে এবং এটার মধ্যে রেখে দিতে, তাহলে বইয়ে আর পোকা ধরবে না। রাতে যখন মহেন্দ্র বাড়ি আসে, সহজ সরল আশালতা একটি কাগজ ধরিয়ে দেয় এবং বলে তার সই বলেছে এই ওষুধটা আনতে এবং বইয়ের মধ্যে রেখে দিতে, এতে পোকা ধরবে না। মহেন্দ্রর কৌতূহল বেড়ে যায়, ভাবে একজন নারীর হাতের লেখা এত সুন্দর কিভাবে হতে পারে। সে সময় বিধবাদের অনেক নিয়ম বাধা ছিল। তারা যেখানে সেখানে শুতে পারতো না, মাছ মাংসতে হাত লাগাতে পারতো না, এমনকি রঙিন পোশাকও পরতে পারতো না। সব ধরনের বিনোদন থেকে তারা দূরে থাকতো। চা পান করাও তাদের জন্য নিষেধ ছিল। বাধ্য হয়ে বিনোদিনীকে এই সকল বিষয় মানতে হচ্ছিল, কিন্তু সে মন থেকে মানতে পারছিল না। একদিন বিহারী রাজলক্ষ্মীর সাথে দেখা করতে আসে এবং সেখানে সে এক দেখায় বিনোদিনীকে ভালো লেগে যায়। সে ছিল যেমন সুন্দরী তেমনই তার কথা বলার বচনভঙ্গি। সেদিনের পর থেকে বিহারী আগের মতো যাতায়াত বেড়ে যায়। এভাবে কাটতে থাকে দিন। আশালতার সাজসজ্জা দিন দিন বেড়েই চলেছে, তার সাথে তার স্বামীর এত ভালোবাসা, এসব কিছু বিনোদিনীর মনে হিংসার জন্ম দেয়। এসব কিছু তার হতে পারত যদি না মহেন্দ্র তাকে সেদিনে প্রত্যাখ্যান না করতো। দেখতে দেখতে তাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। একদিন মহেন্দ্র আশালতা, বিহারী এবং বিনোদিনীর সাথে একটি জায়গায় ঘুরতে যায়। সেখানে বিনোদিনী ও বিহারীর মধ্যে টুকটাক কিছু কথা হয়। সেখানে বিনোদিনী বুঝতে পারে বিহারী মহেন্দ্রর মতো নয়। বিহারী উচ্চ ভাবনার মানুষ, সেখানে দুজনের মধ্যে তুলনা করা যায় না। এবং সেখানে আশালতা পুকুরে একটি পদ্ম দেখে বিহারীর কাছে বায়না ধরে যে তাকে এনে দেওয়ার জন্য। তখনই বিহারী জামা কাপড় খুলে পদ্ম আনতে যায়। এই সময় বিনোদিনী ইচ্ছা করে পায়ে কাঁটা ফুটিয়ে মহেন্দ্রর কাছে যায়। কাঁটা তোলার বাহানায় মহেন্দ্র তার পায়ে হাত লাগায়, আর বিনোদিনী এতে খুশি হতে থাকে যে তার পায়ে হাত দিয়েছে। ঘুরে আসার পর মহেন্দ্র পা পিছলে পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসার জন্য বিহারীকে ডাকা হয়। মহেন্দ্র বিহারীকে শুনিয়ে বলতে থাকে,
অসুস্থতার ছুতোয় কিছুদিনের জন্য ছুটি পেলাম। এখন আশালতা এবং বিনোদিনীকে কোথাও হতে ঘুরে আসি। বিহারী বলতে থাকে আশালতাকে নিয়ে যেতে, বিনোদিনীকে নিয়ে গেলে আশালতা কষ্ট পাবে। মহেন্দ্র বলে ওঠে, বিনোদিনীকে তোমার ভরসা এখানে রেখে যাওয়া যাবে না। আশালতার কথায় কিভাবে জামাকাপড় খুলে পদ্ম তুলতে গিয়েছিলে? বিহারী একথা শুনে খুবই কষ্ট পায়। এর কিছুদিন পরে বিহারীর জন্য এক বিয়ের প্রস্তাব আসে। বিনোদিনী তখন রান্নাঘরেই ছিল। তাদের কথা শুনতে শুনতে তার হাত কেটে যায়। বিহারী এসে সে চিকিৎসা করতে পারবে, কিন্তু মহেন্দ্র সে সুযোগ হাতছাড়া করতে নারাজ। কোমরের ব্যথা ভুলে বিনোদিনীকে নিয়ে সে ডাক্তারের কাছে যায়। মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা রাজলক্ষ্মীর খুব চোখে লাগে। আশালতাকে বলে নিজের স্বামীর দিকে একটু চোখে চোখে রেখো, কিন্তু বোকা আশালতা বিনোদিনীর চালাকি কিছুতেই বুঝতে পারল না। রাতে বিনোদিনী বিহারের একটা চিঠি পায়। এই চিঠিটা বিহারী তার জন্য রেখে গিয়েছে। চিঠিতে বিহারী তাকে প্রেমের প্রস্তাব দেয়, আরো লিখে যত তাড়াতাড়ি সম্ভব বিনোদিনী যেন মহেন্দ্রর বাড়ি ছেড়ে তাড়াতাড়ি চলে আসে তার কাছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বিনোদিনীর চোখে এখন শুধু লোভ, প্রাচুর্য ও সম্মান পাবার চাহিদা তার দিন দিন বেড়েই চলেছে। আর যা শুধু মহেন্দ্রই তাকে দিতে পারবে। সময়ের সাথে সাথে মহেন্দ্র আর বিনোদিনী আরো কাছাকাছি চলে আসে। অন্যায় হচ্ছে বুঝতে পেরেও বিনোদিনী মহেন্দ্রকে আটকায় না। চিঠির মাধ্যমে তাদের মধ্যে কথা হতে থাকে। আলাদা আলাদা নতুন জায়গায় তারা সাক্ষাৎ করতে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর বিনোদিনীর এ সকল বিষয়গুলো তার আত্মসম্মানে লাগতে থাকে, কারণ সে মহেন্দ্র স্ত্রী হিসেবে তাদের বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু এভাবে লুকোচুরি নয়। একদিন বিনোদিনীর ঘরে আশালতা মহেন্দ্রর একটা চিঠি খুঁজে পায়। সে চিঠিতে পড়ে বুঝতে পারে এতদিন সে দুধকলা দিয়ে কালসাপ পুষছিল। সে বোকা, কিন্তু বেহায়া নয়। সে তার শাশুড়িকে সব জানিয়ে ফুফু অন্নপূর্ণার সাথে কাশিতে চলে যায়। এদিকে সব অপমান সহ্য করে বিনোদিনী মহেন্দ্র বাড়িতে টিকে থাকতে শুরু করে। তার লক্ষ্য একটাই, মহেন্দ্র তাকে বিয়ে করবে। বিধবার সাথে প্রেম করা যায়, কিন্তু সামাজিক সম্মান দিয়ে বিয়ে করা যায় না, একথা মহেন্দ্র বিনোদিনীকে বলে। একদিন রাজলক্ষ্মী বলে উঠে এ বাড়িতে সে নয়তো বিনোদিনী থাকবে। বাধ্য হয়ে বিনোদিনীকে তাদের বাড়ি ছাড়তে হয়, কিন্তু সে তার বাড়ি ফিরে যায় না। সে যায় বিহারীর বাড়ি। সে ভেবেছিল বিহারী তাকে গ্রহণ করে নিবে, কিন্তু বিনোদিনীর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বিনোদিনী ফিরে আসতে হয়তো বিহারীর অপেক্ষা শেষ হয়, কিন্তু এখন তো বিনোদিনীকে সে মহেন্দ্রর উচ্ছিষ্ট কারণে বিহারী বিনোদিনীকে গ্রহণ করে না। বিনোদিনী যদি আগে মহেন্দ্রকে ছেড়ে বিহারীর কাছে চলে আসতো, তবে বিহারী হয়তো বিনোদিনীকে রাজধানী করে রাখতো, কিন্তু এখন আর বিনোদিনীকে বিহারী সহ্য করতে পারছে না। দুঃখী মন নিয়ে বিনোদিনী বিহারী ও মহেন্দ্র দুজনকে ছেড়ে তাদের গ্রামের বাড়ি চলে যায়। সেখানে বিনোদিনী একা থাকতে শুরু করে এবং ভাবতে থাকে তার জীবন ব্যর্থ। না আছে কোনো সুখ, না পেল কোনো সামাজিক সম্মান। এমন জীবন রেখে কি লাভ? এর কিছুদিন পর মহেন্দ্র আসে বিনোদিনীর কাছে। মহেন্দ্র বিনোদিনীকে বলতে থাকে, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, চলো আমরা পালিয়ে যাই। তখন বিনোদিনী বলে উঠে, আপনি ইচ্ছায় আসেননি, আশালতা তোমাকে ছেড়ে চলে গেছে, তাই তুমি এসেছো। বিনোদিনী মূলত মহেন্দ্রকে কোনোদিনই ভালোবাসেনি। সে চেয়েছিল মহেন্দ্র যেন তাকে বিয়ে করে এবং সে তার সামাজিক সম্মানটুকু ফিরে পায়। কিন্তু আজ মহেন্দ্র তাকে নিতে এসেছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে, যা মোটেও সম্মানের সাথে নিতে আসেনি। এখন বিনোদিনী আর মহেন্দ্রর কাছে ফিরে যাবে না। সে বলে, তুমি বিহারীকে বলে দিও আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাহলে বিহারী হয়তো আমাকে গ্রহণ করবে। দয়া করে তুমি বিহারীকে এ সমস্ত কথা খুলে বলো। মহেন্দ্র চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। জীবনে এই প্রথমবার সে বিহারীর কাছে হেরে গিয়েছে। পরের দিন বিনোদিনী মহেন্দ্রকে সাথে নিয়ে কাশীপুর চলে আসে। বিনোদিনীর এখন উদ্দেশ্য মহেন্দ্র এবং আশালতাকে এক করে দেওয়া। কয়েকদিনের মধ্যে অন্নপূর্ণাকে আশালতার সাথে খুঁজে পায়। দেখে আশালতা গর্ভবতী। তখন তার আবারও মনে হয় সেও তার সন্তানের মা হতে পারত। কেউই এখন তার সন্তানের বাবা হতে চাইবে না। মহেন্দ্রর মা রাজলক্ষ্মী মারা গেছে। এ খবরটাই বিহারী অন্নপূর্ণা ও আশালতাকে দিতে কাশীপুর এসেছে। মহেন্দ্র এ খবর পেয়ে আশালতাকে নিয়ে তাদের বাড়ি যায়। তখন বিহারী জানতে পারে যে বিনোদিনী আর মহেন্দ্রর মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা একসাথে থাকছে না। তখন বিহারী আবারও বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু পরের দিন শাখা সিঁদুর নিয়ে বিহারী যখন বিনোদিনীর কাছে যায়, তখন বিনোদিনীকে সে খুঁজে পায় না। ঘরে কেউই ছিল না। এটাই হয়তো পার্থক্য, ভালোবাসা আর জেদের মধ্যে। বিহারী ছিল বিনোদিনীর ভালোবাসা, আর মহেন্দ্র ছিল বিনোদিনীর জেদ। ওই সময় বিধবা বিবাহ ছিল এক ধরনের পাপ। বিনোদিনী বিহারীকে এতটাই ভালোবাসত যে সে চায়নি বিহারীর ওপর বিধবা বিবাহের কলঙ্ক লাগুক। বিহারী সম্মানের সাথে বিনোদিনীকে নিয়ে যেতে চেয়েছিল এবং বিয়ে করতে চেয়েছিল। বিনোদিনীর জন্য এতটুকুই যথেষ্ট। ওই দিনই বিনোদিনী কোথায় হারিয়ে যায় কেউ বলতে পারে না। অনেকদিন পরে বিনোদিনী আশালতাকে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে লিখে, তোমার আর আমার মধ্যে বাহিরে পার্থক্য দেখা গেলেও তোমার আর আমার মধ্যে চাহিদা দুজনের এক। দুজনের সুখের একটি সংসার চেয়েছিলাম, আর আমি কখনোই তোমাকে হিংসা করিনি, কিন্তু তোমার কাছে যে প্রাচুর্য ছিল, যে সুখ ছিল, তা দেখে আমি খানিক সময়ের জন্য
ঈর্ষান্বিত হয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্য আমাকে সত্যিকার বন্ধু ভেবে থাকো তাহলে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিও। এরপর বিহারী বিনোদিনীকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু কেউ আর কোনোদিনই বিনোদিনীকে খুঁজে পায় না। আশালতার থেকে বন্ধুত্ব, বিহারী থেকে ভালোবাসা, মহেন্দ্র থেকে সম্মানহানি, বিনোদিনী যেন এ সবকিছু ছেড়ে সবার মধ্য হতে হারিয়ে যায়। আর এভাবে এই মুভিটির সমাপ্তি ঘটে।